আসসালামু আলাইকুম। অষ্টম অধ্যায়ের সৃজনশীল প্রশ্নের সমাধানে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। এ পর্বে আমরা সমাধান করব দিনাজপুর বোর্ড 2025 এর একটি বোর্ড সৃজনশীল প্রশ্ন। তো তাহলে চলো আমরা আসলে উদ্দীপকটা আগে একটু বুঝে নেই, এরপরে আমরা আমাদের প্রশ্নগুলোর অ্যান্সার করে স্টার্ট করব। এখানে আমরা দুইটা বিক্রিয়া দেখতে পাচ্ছি, সিলিকন ক্লোরাইড প্লাস H2O, সিলিকন হাইড্রোক্সাইড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড এখান থেকে উৎপন্ন হচ্ছে নাম্বার 1। নাম্বার 2, সিলভার নাইট্রেট পটাশিয়াম ক্লোরাইড বিক্রিয়া করে সিলভার ক্লোরাইড পটাশিয়াম নাইট্রেট উৎপন্ন করে। অর্থাৎ আমরা দুইটা বিক্রিয়া দেখতে পাচ্ছি, একটা বিক্রিয়া আদ্র বিশ্লেষণ বিক্রিয়া আর একটা বিক্রিয়া অধক্ষেপণ বিক্রিয়া। তো আশা করতেছি তোমরা এইটুকু আমরা ঘতে আলোচনা করব। সেকেন্ড যেই পয়েন্ট, থার্ড 1 এবং 2 নং বিক্রিয়া আর 3 নং একটা ইনফরমেশন দেওয়া হচ্ছে, বলতেছে যে মিথেনের দহন বিক্রিয়ায় 890 কিলোজুল পার মোল তাপ শক্তি উৎপন্ন হয় এবং এখানে কিছু বন্ধন শক্তির মানও বলে দিয়েছে যে কার্বন হাইড্রোজেন বন্ধন শক্তির মান 414, অক্সিজেন বন্ধন শক্তির মান 498, অক্সিজেন হাইড্রোজেন বন্ধন শক্তির মান 464 ইত্যাদি ইত্যাদিভাবে আমাদেরকে বন্ধন শক্তিগুলো এখানে বলে দিছে। ওকে, সো চলো আমরা তাহলে এই হচ্ছে আমাদের তিনটা বিক্রিয়া বা তিনটা বিক্রিয়ার সাহায্যে আমাদেরকে উদ্দীপকের একটা অংশ বলা হয়েছে। এবারে আমরা যাব প্রশ্নের উত্তরে। নাম্বার 1 প্রশ্ন কি বলছে দেখো, সুপ্ত যোজনী কাকে বলে? সুপ্ত যোজনী ক নাম্বার। তাহলে কি বলতেছে এখানে, কোন মৌলের সর্বোচ্চ যোজনী এবং সক্রিয় যোজনীর পার্থক্যকে সুপ্ত যোজনী বলে। অর্থাৎ আমরা জানি যে সুপ্ত যোজনী আসলে সবার হয় না, সুপ্ত যোজনী তাদেরই হয় যাদের একাধিক যোজনী আছে। তো একাধিক যোজনী বিশিষ্ট মৌলদের ক্ষেত্রে সর্বোচ্চ যোজনীকে তুমি যদি সক্রিয় যোজনী থেকে মাইনাস করে ফেলো, তাহলে যেই অ্যান্সারটা থাকবে সেই অ্যান্সারটা হলো সুপ্ত যোজনী। আর সর্বোচ্চ মানে তো বুঝোই যেই ভ্যালুটা সর্বোচ্চ, যেরকম সালফারের 2 4 6 সর্বোচ্চ কত 6। আর সক্রিয় বলতে বোঝানো হয় যে সালফার একটা পার্টিকুলার যৌগের মধ্যে একটাই যোজনী ব্যবহার করবে, হয়তো সে 2 ব্যবহার করবে, আর নয় সে 4 ব্যবহার করবে, আর নয় সে 6 ব্যবহার করবে। তো যে যেটা ব্যবহার করতেছে সেটা হচ্ছে সক্রিয়। তো এদের দুজনের পার্থক্যকে বলা হয় সুপ্ত যোজনী, নাম্বার 1। আচ্ছা, নাম্বার 2 বলতেছে যে উভমুখী বিক্রিয়াকে তুমি কিভাবে একমুখী বিক্রিয়ায় রূপান্তর করবে। অর্থাৎ কোন রাসায়নিক বিক্রিয়া যদি উভমুখী হয়, উভমুখী মানে তো বুঝোই যে সম্মুখমুখী বিক্রিয়া আবার বিপরীতমুখী বিক্রিয়া দুইটাই হতে পারে, তাহলে সেই ক্ষেত্রে কোন পদ্ধতি অবলম্বন করে আমরা সেই উভমুখী বিক্রিয়াকে একমুখী বিক্রিয়ায় রূপান্তর করব, এটা হচ্ছে এখনকার কোশ্চেন। তো চলো আমরা এখন এটার অ্যান্সার খোঁজার চেষ্টা করি। তো ফার্স্টে দেখো কি বলছে এখানে, দুইটা পয়েন্ট আমাকে মানে একটু ভালো মতো এক্সপ্লেন করতে হবে। ফার্স্টে বলছে যে উভমুখী বিক্রিয়া সবসময় অসম্পূর্ণ, উভমুখী বিক্রিয়াকে বিভিন্নভাবে একমুখী করা যেতে পারে। তো নাম্বার 1 পয়েন্ট এখানে তোমাকে বলতেছে, দেখো এটা সে 1 নাম্বার ক্লু, যে কোনো উভমুখী বিক্রিয়া যদি একটি উৎপাদককে যদি ক্রমাগত বিক্রিয়া স্থল থেকে সরিয়ে নেওয়া যায়, তাহলে বিপরীত বিক্রিয়াটি সংঘটিত হতে পারে না। অর্থাৎ ধরো ব্যাপারটা একটু বুঝাই, যেরকম যদি এরকম হয়, ধরো জিঙ্ক যেটা আমাদের এখানে দেওয়া আছে, জিঙ্ক প্লাস সালফিউরিক অ্যাসিড ইজ ইকুয়ালস টু জিঙ্ক সালফেট প্লাস হাইড্রোজেন, এভাবে আমরা নিলাম। তো নেওয়ার পরে এখন কথা হচ্ছে যে দুইটা উৎপাদ জিঙ্ক সালফেট এবং হাইড্রোজেন, এই দুইটা উৎপাদের যে কোনো একটাকে যদি আমি সামহাও সরাই ফেলতে পারি, এখানে আমি রাখবো না, এদেরকে আমি এখান থেকে সরাই ফেলবো, তখন কি হবে, তখন বিক্রিয়াটা আবার রিভার্স আসতে পারবে না। আর যদি এরকম রেখে দেয় তাহলে তো আবার আগের কাহিনী, যে বিক্রিয়াটা হয়তো বা রিভার্স হতে পারে চাইলেও, রিভার্স এই বিক্রিয়াটা হবে না যদিও, বাট অন্যান্য ক্ষেত্রে বিক্রিয়াটা রিভার্সেবল হতে পারে। আচ্ছা, তো ফলো করো, এখানে যেটা বলছে দুইটা শর্ত আমাদেরকে মনে রাখতে হবে। নাম্বার 1, যদি আমাদের উৎপাদ গ্যাসীয় হয়, তখন যদি আমি বিক্রিয়াটিকে খোলা পাত্রে সম্পন্ন করি, তখন কিন্তু আমার একটা পদার্থ উড়ে যাবে, একটা পাত্র থেকে উড়ে যাবে, তো ওইটাকে রিটার্ন করতে পারবো না, নাম্বার 1। আর নাম্বার টু কথা হলো যে যদি কোনো গ্যাসীয় পদার্থ না হয়, ধরো কঠিন পদার্থ হলো, তখন ক্রমাগত তোমাকে এই উৎপাদ থেকে একটা জিনিস সরিয়ে ফেলতে হবে, মানে উৎপাদ থেকে একটা অংশ আমরা এখানে আস্তে আস্তে সরিয়ে ফেলবো। সো এই উৎপাদ থেকে যে অংশগুলো আমরা সরাবো সেটা তো আর পুনরায় রিটার্ন করতে পারবে না, মানে সেইটা তো আর রিভার্স আসতে পারতেছে না, তো ফলে উভমুখী বিক্রিয়াও হবে না। তাহলে দুইটা জিনিস মনে রাখবো। নাম্বার 1, উভমুখী বিক্রিয়ার মধ্যে যদি উৎপাদ গ্যাসীয় হয়, তাহলে আমরা বিক্রিয়াটিকে খোলা পাত্রে যদি সম্পন্ন করি, তখন বিক্রিয়াটি একমুখী হবে, কেননা গ্যাসীয় পদার্থ উড়ে যাবে, তাকে আর পুনরায় ফিরিয়ে আনা সম্ভব হবে না। তো তখন আমরা বলতে পারবো যে হ্যাঁ, এই জন্য বিক্রিয়াটি একমুখী হয়েছে, নাম্বার 1। আর নাম্বার 2 হলো যে ক্রমাগত একটা উৎপাদকে সরিয়ে নেওয়া, ধরো কঠিন পদার্থ হলে বা তরল পদার্থ হলে সেগুলো তো সাথে সাথে উড়ে যাবে না, তো ক্রমাগত আমরা একটা পদার্থ সেখান থেকে সরিয়ে ফেলবো, সরিয়ে ফেললেই কিন্তু সেটা কি হয়ে যাবে, সেটা নাই হয়ে যাবে, বিক্রিয়া পুনরায় আর রিভার্সে যেতে পারবে না। এই দুইটা প্রক্রিয়ার মাধ্যমে আমরা উভমুখী বিক্রিয়াকে সহজে একমুখী বিক্রিয়ায় রূপান্তর করতে পারি। তো গ নাম্বার প্রশ্নে আমরা যাচ্ছি এবারে আসো আমাদের উদ্দীপকের সাহায্য নিতে হবে। গ নাম্বারে বলছে দেখো যে উদ্দীপকের 3 নং থেকে কার্বন ডাবল বন্ধন অক্সিজেনের বন্ধন শক্তি নির্ণয় করো।
তো এখানে 3 নঙে কি বলা আছে দেখো, যে মিথেনের দহন বিক্রিয়ায় 890 কিলোজুল পার মোল তাপ শক্তি উৎপন্ন হয়। অর্থাৎ এখানে কিন্তু তোমাকে এই তথ্যের মধ্যে একটা ক্লু দিয়ে দিয়েছে। আমরা জানি যে আমাদের অষ্টম অধ্যায়ে ডেলেইজের মান নির্ণয় করা লাগে বা এই সংক্রান্ত ম্যাথ রয়েছে। সো আমাকে যে বললো যে 890 কিলোজুল তাপ শক্তি উৎপন্ন হয়, এইটা তারা বুঝাচ্ছে যে আমাদের ডেলেইজের মান এখানে ঋণাত্মক এবং সেই মান কত 890 কিলোজুল পার মোল, মানে প্রতি মোলে 890 কিলোজুল আর কি। আচ্ছা, তো ফার্স্ট অফ অল এইগুলো কিন্তু বাংলায় লেখা থাকবে, তোমাকে সেগুলো পড়ে পড়ে বুঝে নিতে হবে যে আসলে তথ্যটা কিন্তু লুকায়িত, যে তাপ শক্তি উৎপন্ন হয় মিনস ডেলেইজ 890। চাইলে এটাকে ডেলেইজ আকারেও দিতে পারতো, কিন্তু ডেলেইজ আকারে না দিয়ে তারা এই ভ্যালুটাকে একটু কথার মাধ্যমে তোমাকে বুঝিয়ে দিল, যাতে করে তুমি যেন কথাটা পড়ে বুঝতে পারো। আচ্ছা, তো এবারে আমাদের কাজ হবে কি, এবার আমাদের কাজ হবে যে এই দহন বিক্রিয়াটা সমাধান করা, মিথেনের দহন বিক্রিয়া সমাধান করা এবং দহন বিক্রিয়া সমাধান করে সেখান থেকে আসলে মানগুলোকে বের করে নিয়ে আসা। আচ্ছা, তো দেখো এখান থেকে আমরা যাচ্ছি আমাদের অ্যান্সার সলিউশন প্রসেসে। তো ফার্স্টে আসলে বিক্রিয়ার একটা সমাধান করে ফেলি। ফার্স্টে কি বলছে এখানে দেখো তো, দেখা যাচ্ছে সো মিথেন গ্যাসীয় পদার্থ বিক্রিয়া করতেছে অক্সিজেনের সাথে, বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড এবং পানি উৎপন্ন করবে। তো ফার্স্টে আমরা বিক্রিয়া কমপ্লিট করব, এরপর আসলে বিক্রিয়া ব্যালেন্স। এখানে তো 4টা হাইড্রোজেন, 4টা CH4, বাট পানিতে হাইড্রোজেন 2টা, তাহলে সামনে একটা 2 বসায় দাও, 2 বসায় দাও, তাহলে তো এখানেও 4টা হাইড্রোজেন, এখানেও 4টা হাইড্রোজেন, হাইড্রোজেন হাইড্রোজেন ইকুয়ালি ব্যালেন্স হয়ে গেল। আচ্ছা, এবার আসো এইখানে অক্সিজেন কয়টা, এখানে অক্সিজেন। আচ্ছা, এটা ব্যালেন্স করার আগে আগে এই পাশটা একটু কাউন্ট করে দেই। এবার ফলো করো, অক্সিজেন CO2 এখানে আছে 2টা, আর 2 অণু পানিতে অক্সিজেন আছে 2টা, তাহলে মোট উৎপাদে অক্সিজেন কয়টা, 2 2 4টা। তাহলে বিক্রিয়কেও আমার 4টা অক্সিজেন লাগবে, তার মানে তোমার O2 এর সামনে একটা 2 বসাতে হবে, তাহলে বিক্রিয়কেও অক্সিজেন 4টা, উৎপাদে কার্বন ডাই অক্সাইডের 2টা, পানির 2টা, মিলে মোট বিক্রিয়াটা ব্যালেন্স হয়ে গেল। আচ্ছা আচ্ছা, এবারে দেখো, আমরা এখন এদেরকে গাঠনিক সংকেতের সাহায্যে ভাঙবো। গাঠনিক সংকেত, তো মিথেন, এই যে মিথেনকে কিন্তু এভাবে দেখানো যায়, কার্বনটা থাকবে মাঝে, হাইড্রোজেন 4টা থাকবে চারদিকে। তোমরা গাঠনিক সংকেত হয়তো অনেকে পারো অনেকে পারো না, আমি কিছু রুলস আছে সেই রুলসগুলো একটু বলে দিই। ফার্স্টে দেখতে হবে যোজনী বেশি কাজ, যার যোজনী বেশি তাকে আমরা মাঝে বসাবো। সেকেন্ড, প্রত্যেকটা পরমাণুর যোজনীর সংখ্যা তার বন্ধন সংখ্যা সমান হবে, অর্থাৎ যতগুলো যোজনী তার ততগুলো বন্ধন। কারো যোজনী 2, 2টা বন্ধন, কারো যোজনী 4, 4টা বন্ধন। সো মিথেনের মধ্যে দেখো, মিথেন থেকে কিন্তু স্পষ্ট বোঝাই যাচ্ছে CH4, তার মানে এই H4 দ্বারা কি বোঝানো হয়, কার্বনের 4 যোজনী, আর হাইড্রোজেনের 1 যোজনী, কার্বনের পাশে কিছু নাই মানে হাইড্রোজেনের 1। তাহলে দেখো কার্বন থেকে কিন্তু 4টা বন্ধন বের হয়েছে এবং 4টা বন্ধনে সে 4টা হাইড্রোজেনকে নিয়ে নিল। অক্সিজেন O2, তাহলে অক্সিজেনের যোজনী 2, অক্সিজেন 2টা করে ইলেকট্রন শেয়ার করতে পারে বা গ্রহণ করতে পারে, সেই জন্য 2টা অক্সিজেন 2 2 দিব, মাঝখানে দুজনেরই কাজ হয়ে যাবে। এটা হলো কার্বন ডাই অক্সাইড। ফলো করো, কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইডের সংকেত কি, CO2। অর্থাৎ তাহলে এখানে কিন্তু কার্বনের যোজনী 2 না, হিসাব করতে হবে এখানে কার্বনের যোজনী 4। আমরা এটাকে 2 দিয়ে ডিভাইড করেছি, 2 দিয়ে ডিভাইড করে CO2 হয়েছে। মূলত কিন্তু এই CO2 ছিল কি, C2O4 ছিল, তাই না, C2O4, দেন 2 দিয়ে ডিভাইড করে CO2 করেছি। তার মানে কার্বনের যোজনী বেশি, অক্সিজেনের পাশে 4 মানে কার্বনের যোজনী 4। তাহলে কার্বনকে মাঝে বসাও, এই পাশে 2টা বন্ধন দিয়ে অক্সিজেন, এই পাশে 2টা বন্ধন দিয়ে অক্সিজেন, এতে করে কার্বনের 4 যোজনী ফিল আপ হবে, একই সাথে অক্সিজেনের 2 2 করে যোজনী ফিল আপ হয়ে যাবে। আর তো পানি, তো পানি তো জানি আমরা, অক্সিজেন মাঝে বসবে, 2টা হাইড্রোজেন 2 পাশে বসে যাবে। সো আমরা এইভাবে এটার গাঠনিক সংকেতগুলো হিসাব করে ফেললাম। দেন আমরা এখান থেকে নোট করলাম, তথ্যগুলোকে নোট করে নিলাম, যে আমি তোমাদেরকে আগে বলছিলাম যে ডেলেইজ এর মান 890, উৎপন্ন তাপ শক্তি 890 কিলোজুল, সো ডেলেইজ হবে আমার 890 কিলোজুল। CH, কার্বন হাইড্রোজেন বন্ধন শক্তি 414 কিলোজুল। অক্সিজেন, আচ্ছা অক্সিজেন বন্ধন শক্তি, এখানে একটা ডাবল বন্ধন হবে, এই যে এখানে বন্ধন হবে 2টা, অক্সিজেন বন্ধন শক্তি 498 কিলোজুল পার মোল, ঠিক আছে। অক্সিজেন হাইড্রোজেন বন্ধন শক্তি হবে 464 কিলোজুল পার মোল। কার্বন অক্সিজেন বন্ধন শক্তি সেটা আমাকে বের করতে বলেছে। সো কার্বন অক্সিজেন যেহেতু, সো এখানেও আরেকটা ডাবল বন্ধন হবে। সো এই বন্ধনগুলোতে আসলে আমার ডাবল বন্ধন হবে আর কি, আমি কারেকশন করে দিলাম, এই যে এখানেও দেখো। আচ্ছা ওকে, সো দেন তারা বলছে, খেয়াল করো যে বিক্রিয়াটিতে 4টি CH বন্ধন রয়েছে। তো আসলে একটু মিলাই, যে CH বন্ধন আছে কয়টা, আমরা এখন কাউন্ট করব। এই যে কাউন্টিংটা এখান থেকে শিখে রাখো, কিভাবে কাউন্ট করবা। দেখো 4টা, এই একটা CH বন্ধন, এই একটা CH, এই একটা CH, এই একটা CH, CH বন্ধন 4টা। অক্সিজেন বন্ধন শক্তি কয়টা, এই যে 2টা এখানে। এবার আসো এই জায়গাতে, এখানে ভাগ করো, অক্সিজেন কার্বন ডাবল বন্ধন, আবার অক্সিজেন কার্বন ডাবল বন্ধন, তাহলে মোট কয়টা, মোট কিন্তু 2টা। সো এইখানে একটা, এইখানে একটা, সো এখানে বলতে পারি যে ও ডাবল বন্ধন C বন্ধন 2টা। এবার এইখানে সামনে একটা 2 আছে, সেটা তো রাখবোই, এই একটা OH মূলক,
এই একটা ওএইচ মূলক। সো আরো দুইটা, মানে নরমালি এই দুই হচ্ছে ব্যালেন্সের দুই, আর পানির মধ্যে দুই অণু করে বা দুইটা করে ওএইচ বন্ধন রয়েছে। সো মোট কি চারটা ওএইচ, মোট চারটা ওএইচ। তো এভাবে আমরা চাইলে এখান থেকে এটাকে সহজেই নোট করে ফেলতে পারি। দেন এখন কাজ হচ্ছে এই তথ্যগুলোকে জাস্ট ইনপুট করা, তথ্যগুলোকে জাস্ট নেওয়া। তো দেখো আমরা যেটা বলছিলাম যে বিক্রিয়াটিতে চারটা সিএইচ বন্ধন রয়েছে, দুইটা অক্সিজেন অক্সিজেন বন্ধন রয়েছে। হ্যাঁ, তাহলে পুরাতন বন্ধন ভাঙার জন্য মোট প্রয়োজনীয় শক্তি চারটা সিএইচ, তার মানে 4 × 414, দুইটা অক্সিজেন অক্সিজেন 2 × 98, মানে অর্থাৎ উপরের যে মানগুলো দেখানো হয়েছিল সেই মানগুলোকে আমরা এখানে নিয়ে আসছি, নিয়ে এসে আমরা এখান থেকে আমাদের মানটা বের হলো, অর্থাৎ B1 বা বিক্রিয়কের বন্ধন ভাঙার জন্য মোট শক্তির মান 2652। আচ্ছা, এবারে যাচ্ছি আমরা উৎপাদের কাছে। দেখো উৎপাদে কিন্তু আগেই বলছিলাম যে দুইটা সিও বন্ধন রয়েছে, এভাবে ছিল যে এই যে দুইটা সিও বন্ধন ছিল, সো সেই দুইটা সিও বন্ধন নিলাম, আর 2 দুগুণী 4টা ওএইচ বন্ধন, চারটা ওএইচ বন্ধন। তো 2 সিও বন্ধনকে জাস্ট রেখে দাও, মূলত তোমাকে সিও বন্ধনের মানই বের করতে হবে। আর 4 × 464, অর্থাৎ ওএইচ বন্ধনের মান 464, এখান থেকে আমি 4 দিয়ে গুণ করলে আমার ফলাফল আসবে 1856। সো আমার B2 এর মান 2 সি ডাবল বন্ধন ও প্লাস 1856। আচ্ছা ওকে, সো আমরা এখান থেকে এটাও কমপ্লিট করে ফেললাম। নেক্সটে কি হচ্ছে দেখো, নেক্সটে del H is equals to B1 minus B2, B1 minus B2। তো del H এর মান তুমি জানো 890, B1 এর মান আমরা জানি, B2 এর মানও আমরা জানি, যেটা আমরা একটু আগে পেয়েছি, বাট সামনে একটা মাইনাস রয়েছে। এবারে এই মাইনাস দ্বারা সবাইকে কি করতে হবে, গুণ করতে হবে। তোমরা জানো যে ব্র্যাকেটের মধ্যে যদি মাইনাস থাকে, মানে ব্র্যাকেটের বাইরে যদি মাইনাস থাকে, তাহলে সেই মাইনাসটা সবাইকে ডিভাইড করে দিতে হয়। সো প্লাসে মাইনাসে মাইনাস, আবার এটাও প্লাসে মাইনাসে মাইনাস। দেন আমরা জাস্ট র্যান্ডম ক্যালকুলেশন করেছি, -2 ডাবল বন্ধন সিওকে এই পাশে নিয়ে এসে সেটা মাইনাস থেকে হয়ে গেল প্লাস। আচ্ছা 2652 ঠিক আছে, 890 এই পাশে ছিল মাইনাস, সমান চিহ্নের পাশে গিয়ে কি হয়ে গেল প্লাস, আর 1856 এখানে ঠিক আছে। সো এখান থেকে জাস্ট আমরা সিও বন্ধন শক্তির মান শুরুতে পাচ্ছি 1686, বাট যেহেতু দুইটা না, আমাকে একটা সিও বন্ধন শক্তির মান বের করতে হবে, তাহলে সেটাকে তুমি 2 দিয়ে ডিভাইড করে দাও, অর্থাৎ 1686/2, তাহলে দেখবো যে 843 অ্যান্সার চলে আসবে। তার মানে এখান থেকে সিও বন্ধন শক্তির মান আমরা কত পেলাম, 843 কিলোজুল পার মোল। আশা করছি তোমরা গয়ের অ্যান্সারটিও বুঝতে পেরেছো। তো চলো আমরা ঘ নাম্বার প্রশ্ন নিয়ে কথা বলবো এবার। তো দেখি ঘ নাম্বার প্রশ্ন আমাদের জন্য কি প্রশ্ন, মানে কি বলেছে আর কি ঘ নাম্বার প্রশ্নে। আচ্ছা ফোকাস করছি ঘ নাম্বার প্রশ্নে। বলতেছে দেখো উদ্দীপকের 1 ও 2, মানে এখানে যে দুইটা আমাদেরকে বিক্রিয়া দেওয়া হয়েছে, এই দুইটা বিক্রিয়া সাদৃশ্য এবং বৈসাদৃশ্য বিশ্লেষণ করো। তো এই দুইটা বিক্রিয়া সাদৃশ্য এবং বৈসাদৃশ্য আমাকে বিশ্লেষণ করতে হবে, এটাই হচ্ছে মূল কাজ। সো ঘ নাম্বার কোশ্চেনটা আমরা ক্লিয়ার যে আমাদেরকে প্রশ্নে যে দুইটা বিক্রিয়া দেওয়া হয়েছে এদের মধ্যে মিল খুঁজবো এবং অমিল খুঁজবো। তো এবারে আমাদের কাজ হচ্ছে পরবর্তী অংশে যাওয়া। আচ্ছা ওকে, তো তাহলে ফার্স্টে আমরা সাদৃশ্যটা একটু খোঁজার চেষ্টা করি যে এই দুইটা বিক্রিয়ার মধ্যে মিল কোথায়, সাদৃশ্য। তাহলে বলতেছে যে 1 নং এবং 2 নং বিক্রিয়ার মধ্যে সাদৃশ্য হলো উভয় নন রেডক্স বিক্রিয়া। আমরা সপ্তম অধ্যায় যেটা জানি যে বিক্রিয়ায় ইলেকট্রন আদান প্রদান হবে কি হবে না তার উপর ভিত্তি করে বিক্রিয়াকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হলো রেডক্স বিক্রিয়া আর একটা হলো নন রেডক্স বিক্রিয়া। সো এখানে যে দুইটা বিক্রিয়া তোমাকে দেওয়া হয়েছে দুইটা বিক্রিয়াই নন রেডক্স বিক্রিয়া। সো এই দিক থেকে এদের মধ্যে মিল রয়েছে। যেরকম দেখো সিলিকন ক্লোরাইড প্লাস পানি বিক্রিয়া করে সিলিকন হাইড্রোক্সাইড প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে এখানে কিন্তু যেটা হলো যে পজিটিভ সিলিকন 4+ Cl- H+ OH-, আবার সিলিকন হাইড্রোক্সাইডে সিলিকন 4+ OH- H+ Cl-। তাহলে আমরা বলতে পারি যে এখান থেকে আমরা যে আয়নগুলো পাচ্ছি সেই আয়নগুলো কিন্তু বিক্রিয়ক এবং উৎপাদে সেম, মানে বিক্রিয়কেও যা উৎপাদেও তা, বিক্রিয়ক এবং উৎপাদে সেম পরিমাণ আয়ন আমরা এখানে মানে দেখতে পেয়েছি আর কি। সো যেহেতু আয়নের মানে জারণ মানের কোনো পরিবর্তন হয় নাই, আয়নের অবস্থার প্লাস মাইনাসের কোনো চেঞ্জ আমরা দেখতে পাচ্ছি না। সো এখান থেকে এটা বলাই যায় যে এখানে কি হচ্ছে নন রেডক্স বিক্রিয়ার যে বৈশিষ্ট্য সেটা সে প্রদর্শন করতেছে। নিচের বিক্রিয়াটা দেখো সিলভার নাইট্রেট পটাশিয়াম ক্লোরাইড, সিলভার ক্লোরাইড পটাশিয়াম নাইট্রেট। সো সমগ্র জায়গায় কিন্তু আয়নের অবস্থা সেম প্রকৃতির, বিক্রিয়ক এবং উৎপাদে আমরা আয়নদের মধ্যে কোনো পজিটিভ বা নেগেটিভ চার্জের হ্রাস বা বৃদ্ধি ঘটছে না। যেহেতু পজিটিভ বা নেগেটিভের হ্রাস বা বৃদ্ধি ঘটতেছে না, সেহেতু আমরা এটাকে কি বলতে পারবো, সেহেতু আমরা এটাকে বলতে পারবো যে এখানে ইলেকট্রন আদান প্রদান হচ্ছে না, তাই এটাকে আমরা রেডক্স না বরং এটাকে আমরা বলবো নন রেডক্স বিক্রিয়া। তো আমরা সাদৃশ্য আলোচনা করে ফেললাম। আচ্ছা এবারে চলো বৈসাদৃশ্যে। বৈসাদৃশ্যে কি হতে পারে দেখো। তো প্রথম কথা হচ্ছে যে
এক নং বিক্রিয়াটি বলতেছে, দেখো উপরের যে প্রথম যে বিক্রিয়া ছিল সেটাকে আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া বলা যাবে এবং 2 নং বিক্রিয়াটিকে বলা যাবে অদক্ষেপণ বিক্রিয়া। সো দুইটা বিক্রিয়ার টার্ম ভিন্ন, সংজ্ঞা ভিন্ন। হ্যাঁ, দুজনেই কমনলি তুমি নন রিডক্স বলতে পারবা, বাট 1 নংটাকে হবে আর্দ্র বিশ্লেষণ এবং 2 নংটাকে বলা যাবে অদক্ষেপণ। এখন আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া কাকে বলে খেয়াল করো, যে যদি কোনো বিক্রিয়ার বিক্রিয়ক হিসেবে পানি থাকে এবং অন্য কোনো যৌগের সাথে বিক্রিয়া করে উৎপাদন করে, তখন তাকে আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া বলে। সহজটা আমি একটু বুঝাই দেই। যদি কোনো বিক্রিয়ার বিক্রিয়ক এরকম পানি থাকে এবং সেই পানিকে আমরা দুইটা অংশে ভাগ করতে পারি, প্লাস এবং মাইনাস, এইচ প্লাস এবং ওএইচ মাইনাস। শুধু পানি থাকলেই হবে না, পানি তো থাকতেই হবে মাস্ট, এবং সেই পানিকে যদি আমরা দুইটা অংশে বিভক্ত করতে পারি, এইচ প্লাস এবং ওএইচ মাইনাস, তাহলে সেই বিক্রিয়াকে বলা হবে আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া। কি বিক্রিয়া? আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া। দেখো এখানে আসলে একটু মিলাই, দেখো 1 নং বিক্রিয়ার বিক্রিয়কে পানি আছে, বিক্রিয়কে পানি আছে। সো সেই পানিকে দুই ভাগে ভাগ করলে এইচ প্লাস এবং ওএইচ মাইনাস এরকম দুইটা অংশে আমরা সহজে ভাগ করতে পারি। সো আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়ার সংজ্ঞার সাথে এটা মিলে যাচ্ছে যে বিক্রিয়কে পানি আছে এবং সেই পানিকে এইচ প্লাস এবং ওএইচ মাইনাস দুইটা অংশে ভাগ করা যাচ্ছে, তাই এটাকে আমরা মানে আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া বলতে পারবো। সেই শর্ত অনুযায়ী এটাকে আমরা আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া বলতে পারবো। ওকে, যাচ্ছি আমরা আমাদের পরবর্তী নেক্সট যে আইটেম, সেই আইটেমে দেখো সেখানে কি বলেছে। আচ্ছা, সো এখানেও জাস্ট সেম কাহিনী ঘটছে যে পানি রয়েছে এইচ প্লাস ওএইচ মাইনাস, তো সেই হিসেবে আমরা এদেরকে আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া বলতে পারবো। নেক্সট দেখো অদক্ষেপণ। অদক্ষেপণ বিক্রিয়া কাকে বলে? যে বিক্রিয়ার মাধ্যমে অদক্ষেপ সৃষ্টি করা যায় বা অদক্ষেপ তৈরি করা যায় সেই বিক্রিয়াকে বলা হয় অদক্ষেপণ বিক্রিয়া। এখানে দেখো পটাশিয়াম ক্লোরাইড অ্যাকোয়াস, মানে কি পানিতে দ্রবীভূত হচ্ছে। সিলভার নাইট্রেটও কিন্তু অ্যাকোয়াস, পানিতে দ্রবীভূত হচ্ছে। পটাশিয়াম ক্লোরাইড কিন্তু সলিড, সে কিন্তু পানিতে দ্রবীভূত হচ্ছে না। সরি, সিলভার ক্লোরাইড হচ্ছে সলিড, সে পানিতে দ্রবীভূত হচ্ছে না। আবার পটাশিয়াম নাইট্রেট সে কিন্তু পানিতে দ্রবীভূত হচ্ছে। সো আমরা এখান থেকে মোট 4টা যৌগের মধ্যে দেখতে পাচ্ছি 3টা যৌগই পানিতে দ্রবীভূত হয়। পটাশিয়াম ক্লোরাইড, সিলভার নাইট্রেট, পটাশিয়াম নাইট্রেট, এটা সবাই পানিতে দ্রবীভূত হচ্ছে। বাট সিলভার ক্লোরাইড সে পানিতে দ্রবীভূত হচ্ছে না, বিক্রিয়ার শেষে তলানি আকারে জমা হচ্ছে। সো যেহেতু সে বিক্রিয়ার শেষে তলানি আকারে জমা হচ্ছে, তা সেহেতু এই বিক্রিয়াকে কি বলা যাবে? এই বিক্রিয়াকে বলা যাবে অদক্ষেপণ বিক্রিয়া। তো দুইটা বিক্রিয়ার কোয়ালিটিগত দিক থেকে চিন্তা করলে একটাকে আমরা অদক্ষেপণ বলতে পারবো, আর একটাকে আমরা বলতে পারবো কি আর্দ্র বিশ্লেষণ। বাট যদি আমরা কমনলি চিন্তা করলে দুইটা বিক্রিয়া দুইটাকেই কিন্তু বলা যাবে নন রিডক্স বিক্রিয়া। সো তুমি এরকম ভাবে যদি সাদৃশ্য বৈসাদৃশ্য ব্যাখ্যা করে দাও, দেখো আমাদের কিন্তু মানে টু দা পয়েন্টে আমরা অ্যান্সারটা নিয়ে আসছি। সাদৃশ্যের বেলায় কিন্তু আমরা জারণ মান ভাগ করে দেখিয়ে দিয়েছি, হ্যাঁ এই জন্য এটাকে বলবো, এই জন্য এটাকে বলবো না। আবার বৈসাদৃশ্যের বেলায় কিন্তু ডিফারেন্স সংজ্ঞা এবং সংজ্ঞার রিজনটা কি, কেন আমি এটাকে আর্দ্র বিশ্লেষণ বলতেছি, কেন আমি এটাকে অদক্ষেপণ বলতেছি, পুরো বিক্রিয়া সহ আমরা প্রেজেন্ট করে দিয়েছি, প্লাস ব্যাখ্যায় আমরা সেই কথাগুলো লিখে দিয়েছি। সো তোমরা যদি এক্সামে এরকম লিখতে পারো তাহলে তোমাদের অ্যান্সারটি অ্যাপ্রোপ্রিয়েট হয়ে যাবে। তো ওভারঅল এই সৃজনশীল প্রশ্নের ক খ গ ঘ 4টা প্রশ্নের অ্যান্সারে আমরা কমপ্লিট করে ফেললাম। আমি আশা করতেছি তোমরা এই অ্যান্সারটুকু খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো।